নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি, তবে বিরোধী হিসেবে এবার পথে নেমে আন্দোলনের পথ বেছে নিচ্ছে রাজ্য নেতৃত্ব। দলে জড়তা কাটাতে বড় রদবদলের সম্ভাবনা বুধবারের বৈঠকে। বিধানসভা নির্বাচনে রাজ্যে আশানুরূপ ফল না হওয়া, তার উপর ঘর ছাড়া নেতাকর্মীদের ঘরে ফেরাতে রাজ্য ও জেলা নেতৃত্বের সাহায্য না পাওয়ায় জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে। তার মধ্যে বেসুরো নেতা নেত্রীদের সংখ্যা বাড়ছে দলের অন্দরে। এই পরিস্থিতিতে নতুন করে দল গোছানোর পথে রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার দলে রদ বদলের সম্ভাবনা। হেস্টিংসে বিজেপি রাজ্য নির্বাচনী কার্যালয়ে হলো সাংগঠনিক বৈঠক। সেখানে 126 পাতার গোপন সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়েছে। আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে। রদবদলে পদ হারাতে চলেছে একাধিক জেলা সভাপতি, এমনটাই সূত্রের খবর। দায়িত্ব বাড়তে পারে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সুভাষ সরকারের মতো নেতাদের। ডানা ছাটা হতে পারে মুকুল রায় ঘনিষ্ঠ অনেক বিজেপি নেতারই। রাজ্যে বিজেপি নির্বাচনী কার্যালয়ে হবে এই পর্যালোচনা বৈঠক। রাজ্য বিজেপি কোর কমিটির নেতারা ছাড়াও থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সশরীরে না হলেও ভার্চুয়ালি থাকতেই হবে সব জেলা নেতৃত্বকে। তবে ইতিমধ্যেই পরিস্থিতি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য বিজেপিকে। ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে থাকতে উদ্যোগী হতে হবে দলকে। 16 জুন বিধিনিষেধ উঠলে 19 জুন থেকে পথে নেমে আন্দোলন। ভ্যাকসিন রাজনীতি ও ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আন্দোলন। 23 জুন থেকে বিভিন্ন প্রশাসনিক দফতরের সামনে ধর্নায় বসবে বিজেপি। অলরেডি কিছু জায়গায় জেলা থানা এবং বিডিও অফিসে আমরা ছোট ছোট করে ধর্ণা দিচ্ছি, যেহেতু কোভিড সিচুয়েশান 20-25 জন দুটো বিষয় নিয়ে, সন্ত্রাস, পুলিশ নিষ্ক্রিয়তা এবং ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি হচ্ছে, এই নিয়ে ধর্ণা শুরু হয়ে গেছে। প্রথম জেলা স্তরে হবে, তারপরে ধীরে ধীরে একটা প্রদেশ স্তরে আসার চেষ্টা হবে। মোটামুটি 23 জুন দিনটা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদের বলিদান দিবস আছে। সেই দিনটাকে আমরা কেন্দ্র করে এই ধর্ণা এবং আন্দোলন শুরু করব। এবং প্রদেশে নূতন কমিটি হওয়ার পর থেকে কিছু কমিটি বাকি ছিল, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি, শৃঙ্খলা রক্ষা কমিটি, আজকে ঘোষণা হয়েছে চেয়ারম্যান মাননীয় ডক্টর সুভাষ সরকার। এদিনের বৈঠকে যোগ দেননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। ঘনিষ্ঠ মহলে মুকুল রায় জানিয়েছেন, এই বৈঠক সম্পর্কে তাকে জানানোই হয়নি। রাজীব বন্দ্যোপাধ্যায় প্রদেশের কোনো পদাধিকারী নন, কিন্তু বিশেষ আমন্ত্রিত হিসেবে আরও কয়েকজন ছিলেন। তিনি ব্যক্তিগত সমস্যার জন্য আসতে পারেননি। মাননীয় মুকুল রায়, তার পারিবারিক সমস্যা, তার শরীরও খারাপ ছিল, তার স্ত্রী অসুস্থ আছেন, আসেননি। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তার বাবাই সকালে মারা গেছেন, মাও অসুস্থ আছেন, তিনি আসতে পারেননি। এই ধরনের কয়েকজন নেতা আসতে পারেননি, বা উত্তর বাংলা 2 জন আসতে পারেননি, বাকি সবাই ছিলেন। এদিকে রদবদলে জল্পনার মধ্যে মুকুল ঘনিষ্ঠ সৌমিত্র খা। তবে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জবাব দিয়েছেন। মুকুল রায় অল ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট, তার বাড়িতে যাওয়া আমার কোনো অবরোধ নেই। অভিষেক ব্যানার্জি যদি বিজেপিতে যেদিন আসে, সৌমিত্র খা সেদিন তৃণমূল কংগ্রেস যাবে। বিভিন্ন জেলা দপ্তর ইতিমধ্যে সাংগঠনিক বৈঠক করেছে রাজ্য নেতৃত্ব। নির্বাচনের ফল নিয়ে বিভিন্ন জেলা কমিটিতে আলোচনা হয়েছে। বহু জায়গায় অভিযোগের আঙুল উঠেছে জেলা নেতৃত্বের ওপর। এর মধ্যে আগামী বছর কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, তাদের বিকল্প নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। রিপাবলিক বাংলা। কোভিড ও ইয়াস পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে বিজেপি, তখন উল্টো অবস্থান রাজীবের। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এই বিজেপি নেতা রাজীবের বেসুরো অবস্থান বাড়াচ্ছে দল বদলের জল্পনাও। ভোটে হারার পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। হেস্টিংসে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকের দিন সেই জল্পনা আরও বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বেসুরো তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এই নেতা দলের আত্মসমালোচনার পক্ষে সওয়াল করে রাজীব লিখেছেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও
প্রয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। নির্বাচন পরবর্তী সময় একাধিকবার দলের একাধিক নেতা কর্মী যেভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই গোটা বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য, লাগাম পরানোর জন্য কিন্তু আজকে যেখানে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করলেন দিলীপ ঘোষ, সেই সময় তার কয়েক ঘন্টার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ার পোস্টে নাম না করে শুভেন্দুর দিল্লি সফরকেও কটাক্ষ করেন তিনি, যদিও শুভেন্দু অধিকারী অবশ্য এই নিয়ে মন্তব্য করতে নারাজ। আমি কোনো উত্তর দেব না, তার কারণ হচ্ছে ঘর ছাড়া কর্মীদের পাশে দাঁড়ানো। অত্যাচারিত বিজেপি কর্মীরা যারা ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করেছে, যারা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে ভোট করেছে, তাদের পাশে আগে দাঁড়ানো উচিত। তাদের পাশে দাঁড়িয়ে লড়াইটাকে করা উচিত। অত্যাচার বন্ধ হোক, তারপর ব্যক্তিগত ওপিনিয়ন প্রত্যেক থাকতে পারে। 21 বিধানসভা ভোটে প্রত্যাশা থেকে বহু দূরেই থামতে হয় বিজেপি শিবিরকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিকিট মিললেও জয় পাননি অনেক হেভিওয়েট নেতাই, তাদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ফল ঘোষণার পর বিজেপির অন্দরেও বেসুরো আওয়াজ বাড়ছে। পুরনো দলে ফিরতে চেয়েই কি প্রকারান্তরে এমন পোস্ট, উঠছে প্রশ্ন। একদিকে রাজ্য বিজেপি নেতৃত্বকে এক হাত এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর দিল্লির জুজু, এই বিষয়কে সামনে এনেও কোথাও আবারও তৃণমূল কংগ্রেসে কি ফেরত যাওয়ার রাস্তা খোলা রাখলেন রাজীব বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে। স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। কে কি বলেছে আমার জানা নেই, আমি শুনিনি। বিজেপিকে অনুরোধ করব নিজেদের মধ্যে বসে আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ মেটান, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট মিটলেও বঙ্গে অব্যাহত রাজনৈতিক চর্চা। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লিতে দরবার করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সৌগত রায়ের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি। 3 মাস আগে যখন প্রতিটা সভা থেকে আমার বাবা বন্ধ করে কথা বলতে, তখন কি ওনার লেভেলটা পড়ে গেছিল না? আজকে লেভেলটা উঠে গেছে। আর ওনার লেভেলটা কি যে বড় বড় কথা বলছেন? বাড়ির লোক তো তিরপল চুরিতে অভিযুক্ত, নিশ্চিতভাবে সঠিক কথা বলেছেন, ওটা ওনার লেভেল আর আমারও লেভেল। এই ইস্যুতে সুর চড়ান প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায়ও। শুভেন্দু কোনো মেন্টাল ব্যালেন্স নেই। ভারতবর্ষের কোথাও হয়েছে যে সরকার ইলেকশনের 2 মাসের মধ্যে 356 হয়েছে? দেশে কি সুপ্রিম কোর্ট নেই? কেউ ইচ্ছে করলেই 356 করে দিতে পারে। একই সঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো দিলীপ ঘোষকে প্রশ্ন করব, আমি বিজেপির নেতাদের প্রশ্ন করব, আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর যারা এতটা ঘাবড়াচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের বাংলার বাইরে কোথাও অস্তিত্ব না থাকে, এত ভয় পাচ্ছেন কেন? ভোট পরবর্তী পরিস্থিতিতে যুযুধান শাসক বিরোধী দুই শিবির, পাল্লা দিয়ে সুরও চড়ছে তুঙ্গে। রিপাবলিক বাংলা। হুগলির পান্ডুয়ায় চিকিৎসক নিগ্রহের ঘটনায় এখনো কোনো কড়া পদক্ষেপ নেই রাজ্যের, কিন্তু চিকিৎসকদের পাশে রিপাবলিক বাংলা। নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা বাংলার চিকিৎসক মহলের। খবরের দিকে নজর রাখবো। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বাদশে উত্তীর্ণের নির্দেশ দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 15 জুলাইয়ের মধ্যে এই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বাদশে উত্তীর্ণ করতে হবে, অর্থাৎ যে অ্যাডমিশন প্রক্রিয়া তা শেষ করতে হবে 15 জুলাইয়ের মধ্যে। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে ঠিক কি জানানো হয়েছে? করে দিতে হবে দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ ক্লাস 11-এর যে পড়ুয়ারা রয়েছে তারা প্রত্যেকেই দ্বাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 15 জুলাইয়ের মধ্যে এই সার্বিক যে প্রসেস, এই প্রসেসকে শেষ করতে হবে। এবং রিপাবলিক বাংলা সবার প্রথম ক্যাম্পেইন শুরু করেছিল, এবং রিপাবলিক বাংলায় একমাত্র মিডিয়া নেটওয়ার্ক যারা পরীক্ষার্থীদের পাশে, পড়ুয়াদের পাশে ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেমনটা আমরা আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে যারা একাদশ শ্রেণীর পড়ুয়ারা রয়েছেন তাদের প্রত্যেককে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। এবং 15 জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ সমস্ত স্কুলে কিন্তু এই যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণ যাবতীয় কোভিড গাইডলাইন মেনেই কিন্তু সম্পন্ন করতে হবে।
এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধরনের যে অবস্থা, অর্থাৎ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে তারা সরাসরি উত্তীর্ণ হয়ে গিয়েছেন এবং সেই জায়গায় পরবর্তী ক্ষেত্রে আবারও তাদের ক্ষেত্রে কি বন্দোবস্ত করা হবে বা তাদের মূল্যায়ন কিভাবে হবে এবং একই সঙ্গে দ্বাদশ বা মাধ্যমিক স্তরের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি কি হবে, গোটা বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন রয়েছে। এবং রিপাবলিক বাংলা প্রথম থেকে যে ক্যাম্পেইন শুরু করেছিল পরীক্ষার্থীদের পাশে বাংলার মানুষের পাশে সর্বক্ষণ রিপাবলিক বাংলা রয়েছে এবং একই সঙ্গে পরীক্ষার্থীদের পাশেও রিপাবলিক বাংলা কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং আরো একবার কিন্তু জানিয়ে রাখতে চাইবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা প্রত্যেকটি স্কুল, তাদের অধীনস্থ প্রত্যেকটি স্কুলকে এই মুহূর্তে নির্দেশিকা জারি করা হয়েছে। অনেক ধন্যবাদ ভাস্কর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। কাঁসাই নদীর গর্ভ থেকে চুরি হয়ে যাচ্ছে বালি, সেই বালি বিক্রি হচ্ছে চড়া দামে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রিপাবলিক বাংলার ক্যামেরায় উঠে এলো সেই চাঞ্চল্যকর ছবি। নদীর বুকে নেমে গিয়েছে পেলোডার লরি। দক্ষিণবঙ্গের একাধিক নদীর বুক থেকে বালি লুটের এই ছবি খুবই পরিচিত। রিপাবলিক বাংলার ক্যামেরায় সেই ছবি এবার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কাঁসাই নদীর গর্ভ থেকে এভাবেই চুরি হচ্ছে বালি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁসাইয়ের গর্ভে থেকে তোলা এই বালি মজুত হয় ডেবরায়, তারপর তার চড়া দামে বিক্রি হয় শহরে। বালি বলতে যাচ্ছে, বালি এখানে আমাদের যে পোল হবে, মানে আমাদের 2 মাসের মধ্যে যে পোলটা হবে না দুয়াদার, ওইখানে বালিটা যাবে, এবার ওই জন্য স্টপ করা। কার্যত লকডাউনের সুযোগ নিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে বালি সন্ত্রাস। কাঁসাইয়ের বালি চুরি। নদীবক্ষ থেকে বালি উত্তোলনে খরচ 400 টাকা। ট্রাক্টর মালিক বালি কেনে 1200 থেকে 1500 টাকায়, বাজারে বিক্রি হয় 3000 থেকে 4000 টাকায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, শাসক দলের মদতেই চলছে দেদার বালি চুরি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বালি চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এলাকার নেতাকর্মীরা। আমরা প্রথমে দলগতভাবে বলছি, আমরা দলগত আমাদের কোনো কর্মীদের আমাদের বালির সঙ্গে কোনো যুক্ত নেই। বিশেষ করে আমাদের নারাজ অঞ্চল দাসপুর মধ্যে আমরা পড়ছি, আমরা কেউ কোনো সঙ্গে যুক্ত নই। শাসক দলের নিচু তলার কর্মীদের মদতে বালি পাচারের অভিযোগ এই প্রথম নয়। বালি মাফিয়া নিয়ে আগেও প্রশাসনকে কড়া ভাষায় ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর পরেও যে অবস্থার যে কোনো বদল হয়নি তা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের আধিকারিকদের। সাময়িকভাবে বালি চুরি বন্ধ করা গেলেও আবার গজিয়ে উঠেছে সেই সমস্ত অসাধু কারবারিদের রমরমা। কেন এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, সেই প্রশ্নটাই কিন্তু তুলছে জেলার বিভিন্ন মহলের মানুষ। আদপেও কি এই বালি চুরি রোখা সম্ভব হবে, সেদিকেই তাকিয়ে আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।